আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্ণের উচ্চারণ দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব আমরা যুক্ত বর্ণ বা এই যুক্ত খটা যদি শব্দের শুরুতে আসে তাহলে এই যুক্ত খ সমান সমান বা যুক্ত খয়ের পরিবর্তে শুধু খ হবে। আমরা একটু উদাহরণের দিকে লক্ষ্য করি, তাহলেই আমাদের এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো, ক্ষতি বানানের মধ্যে এই যুক্ত খটি শব্দের প্রথমে এসেছে। আর আমরা তো বলেছি এই যুক্ত খটি যদি শুরুতে আসে, কোথায়? শব্দের অথবা বানানের শুরুতে আসে, তাহলে ওই যুক্ত খয়ের পরিবর্তে শুধু খ হবে। তাহলে আমরা পরিবর্তনটা করে দিই, তাহলেই আমাদের সঠিক উচ্চারণটি আমরা পেয়ে যাব। তাহলে এখানে এই যে যুক্ত খ, এই যুক্ত খ এর পরিবর্তে আমরা এই খটি বসিয়ে দিই, আর শব্দের বা বানানের বাকি যে অংশটুকু আছে সেটুকু যেরকম আছে সেরকমই রেখে দিই। তাহলে আমরা এই যে খটি বসিয়ে দিলাম, আর বাকি যে অংশটা আছে সে অংশটা সবই রেখেছি, যেরকম ছিল সেরকমই রেখেছি। আশা করি এই নিয়মটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। চলো পরের নিয়মে চলে যাই। পরের নিয়মে আমরা দেখতে পাচ্ছি, যদি বানানের মধ্যে বা শব্দের মধ্যে এই যে দীর্ঘটা থাকে, এই দীর্ঘ সমান সমান কী হবে? রস্যৌ হবে। কী হবে? রস্যৌ। আমরা একটু বানানের দিকে, উদাহরণের দিকে লক্ষ্য করি। দেখো, উর্মি বানানের যে শুরুর যে বর্ণটি, সেই বর্ণটি দীর্ঘ। উর্মি বানানের শুরুর বর্ণটি কী হয়েছে? দীর্ঘ। তাহলে আমরা আগেই শিখেছি যে এই যে দীর্ঘ যেটা দেখতে পাচ্ছি, এই দীর্ঘ সমান সমান আমরা কি লিখব? বা এই দীর্ঘের পরিবর্তে আমরা উচ্চারণে লিখব রস্যৌ। দেখো, আমরা এই যে রস্যৌ লিখেছি, রস্যৌ, ঠিক আছে, রস্যৌ লিখেছি। হ্যাঁ, এই রস্যের পরে বাকি অংশটা যেরকম সেরকমই থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উর্মি ময় রেফ রস্যি ছিল, কিন্তু এখানে আছে রস্যৌ র ঋষিকের উর্মি। এখন এই রটা ভেঙে লেখা হয়েছে, ওই উর্মি বানানের রেফ ছিল, রেফটা র আলাদাভাবে লেখা হয়েছে। ওখানে সংক্ষিপ্ত রূপে ছিল, এখানে তার পূর্ণ রূপটা বসেছে। আর এখানে আরেকটা বিষয় একটু লক্ষণীয়, আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই বর্ণের নিচে, মানে এই উর্মি বানানের যে এই রেপটি তো এখানে চলে এসেছে, ঠিক আছে, রেপটি র হিসেবে এসেছে, কিন্তু এখানে আরেকটি মিসিং আছে, সেটি হচ্ছে এই রয়ের নিচে একটি হর্ষ চিহ্ন হবে। এই রয়ের নিচে কি হবে? এইরকম একটি হর্ষ চিহ্ন হবে। আচ্ছা, দেখা যাচ্ছে না? এই যে এইরকম একটি, এইরকম একটি হর্ষ চিহ্ন হবে রয়ের নিচে। আর উচ্চারণে কোথায় হর্ষ বসে সেটি নিয়ে আমাদের একটি পর্ব আছে, আমরা সেটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আশা করি এই নিয়মটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। চলো আমরা পরের নিয়মে চলে যাই। পরের নিয়মটি হচ্ছে দীর্ঘ এর সংক্ষিপ্ত রূপ দুর্গকার। এই দুর্গকার সমান সমান, মানে যদি কোনো বর্ণের ভিতর অথবা বানানের ভিতর, মানে শব্দের ভিতর অথবা বানানের ভিতর যদি এই দুর্গকার আসে, তাহলে এই দুর্গকার সমান সমান আমরা কি লিখব? রস্যকার লিখব। আমরা একটু উদাহরণের দিকে লক্ষ্য করি, তাহলে বিষয়টি আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো, উদাহরণে বধূ, এই যে এই ধয়ের নিচে কি আছে? সংক্ষিপ্ত রূপ দুর্গকার আছে। তাহলে এই দুর্গকার সমান সমান আমরা কি শিখেছি? যে এই দুর্গকার সমান সমান আমরা কি দেব? এই রস্যকার দেব, আর বাকি বানানের যা আছে বাকি সব ঠিক থাকবে। তাহলে এই যে বধূ, এখন এই যে
দৈর্ঘ্যকারের পরিবর্তে হ্রস্বকার হয়েছে। এখন বয়করে বো কেন হলো, এটিও আমরা পরবর্তীতে ইনশাল্লাহ শিখব। আশা করি এই নিয়মটি তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছ। এখন আমরা পরের নিয়মটাতে চলে যাই। পরের নিয়মটা হচ্ছে রিকারের ব্যবহার। পরের নিয়মটা হচ্ছে কি রিকারের ব্যবহার। যদি এই যে রি বর্ণটি শব্দের শুরুতে আসে, তাহলে এই রি সমান সমান বা এই রি এর পরিবর্তে বানানে যদি এই রি আসে, এই রি এর পরিবর্তে আমরা কি লিখব, রয় রস্যিকারে রি। আবার কোথাও কোথাও রিকার হবে, কি হবে, এই রি বর্ণের সংক্ষিপ্ত রূপটি হবে। আমরা একটু উদাহরণের দিকে লক্ষ্য করি। উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ঋতু। ঋতু বানানের শুরুর বর্ণটি কিন্তু এই যে রি। এখন এই যে আমরা আগেই বলেছি রি বর্ণটি যদি শব্দের বা বানানের শুরুতে আসে, তাহলে সেই রি সমান সমান আমরা কি লিখব, উচ্চারণে রি সমান সমান আমরা উচ্চারণে লিখব এই যে এই রিটা লিখব। তাহলে এই যে এই রি সমান সমান আমরা এই যে রি লিখেছি, আর বাকি অংশটুকু অপরিবর্তিত থাকিবে। আশা করি এই নিয়মটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। চলো আমরা পরের নিয়মে চলে যাই। পরের নিয়মটি হলো যদি শব্দের মধ্যে অথবা বানানের মধ্যে ঐকার থাকে, তাহলে ঐকার যদি থাকে, ঐকার সমান সমান আমরা কি লিখব, ও রস্বই। কি লিখব, ও রস্বই। উদাহরণের দিকে একটু লক্ষ্য করো, দেখো ঐক্য কি আছে, ঐক্য। এখন এই যে ঐক্য বানানের মধ্যে বা শব্দের মধ্যে একদম শুরুর যে বর্ণটি, সেই বর্ণটি আমরা দেখতে পাচ্ছি ঐকার, ওই। এই ওই সমান সমান আমরা আগেই বলেছি যে ওই সমান সমান আমরা কি লিখব, এই যে এই ওই সমান সমান আমরা লিখব ও রস্বই। তাহলে ওই এর সমান সমান এই যে ও এবং রস্বই আমরা লিখেছি, আর বাকি অংশটুকু অপরিবর্তিত থাকার কথা। এই যে হওয়ার কথা ছিল ও রস্বই কয় জাফলা, কিন্তু কেন কয় জাফলা না হয়ে কয় করে ক হয়েছে, সেটিও আমরা পরবর্তীতে এটা শিখব। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় যে এখানে ও রস্বই, এই যে এখানে ও রস্বই এর পরে যে ক দেখতে পাচ্ছি আমরা, এই ক এর এখানে একটি হস চিহ্ন হবে। এটা টাইপিং মিস্টেক হয়েছে। আর আগেই তো আমরা বলেছি যে হস উচ্চারণের কোথায় বসে কোথায় বসে না, সেটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই নিয়মটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরের নিয়মে চলে যাই। পরের নিয়মটি হচ্ছে ও। যদি কোনো শব্দে বা বানানে ও থাকে, ও, তাহলে এই ও সমান সমান আমরা ও রস্বৌ উচ্চারণে কি লিখব, ও রস্বৌ। ও এর পরিবর্তে ও রস্বৌ লিখব। এখন উদাহরণের দিকে একটু লক্ষ্য করি, দেখো ঔষধ কি আছে, ঔষধ। এই ঔষধ এর বানানে ঔষধ এর শুরুর বর্ণটি হচ্ছে ও। তাহলে আমরা একটু আগেই দেখলাম এই যে ও যদি কোনো শব্দের মধ্যে বা বানানের মধ্যে আসে, তাহলে ওই ও সমান সমান এই যে এই ও রস্বৌ লিখব। তাহলে এই ঔষধ বানানের মধ্যে ও সমান সমান আমরা ও রস্বৌ লিখেছি, আর নিচে একটি হস কেন হবে, কেন হয়েছে এটি বলেছি আগেই, যে এটি আমরা পরবর্তীতে একটি আলোচনায় নিয়ে আসব। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে বাকি অংশ তো সব যেরকম সেরকমই থাকার কথা ছিল, কিন্তু তা না থেকে এই যে মূর্ধন্য স এর পরিবর্তে কি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য স এর পরিবর্তে এই যে মূর্ধন্য স, এই মূর্ধন্য স এর পরিবর্তে তালবস্য হয়েছে। এখন এই মূর্ধন্য স যদি কোনো বানানের ভিতর আসে,
সেটার পরিবর্তে তালব্য হয়, এটিও আমরা পরবর্তীতে আলোচনা করব। আশা করি এই নিয়মটিও তোমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছ। তাহলে চলো আমরা পরের নিয়মে চলে যাই। পরের নিয়মটা একদম সহজ। যদি কোনো শব্দের মধ্যে বা বানানের মধ্যে অনস্বর থাকে, ওই অনস্বর সমান সমান আমরা কি লিখব? ও লিখব। দেখো উদাহরণের দিকে লক্ষ্য করি। রঙের মধ্যে কি এসেছে? অনস্বর চলে এসেছে, একদম সহজ, তাই না? এই যে রঙের মধ্যে কি এসেছে? এই যে অনস্বরটা চলে এসেছে, এই অনস্বর সমান সমান আমরা যে ওটা লিখে দেবো, বাকি যে অংশটা সব সেরকমই রেখে দেবো। তাহলে এই অনস্বর সমান সমান এই যে ও লিখে দিয়েছি, বাকি অংশটুকু অপরিবর্তিত। আশা করি এই নিয়মটি তোমরা বুঝতে পেরেছ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও 2টি নিয়ম আছে বা 3টি নিয়ম আছে, এই 3টি নিয়ম আজকে আলোচনা করে দিই। তাহলে আমরা পরের নিয়মটাতে চলে যাচ্ছি। দেখো পরের নিয়মটা আমরা চলে যাই। পরের নিয়মটি হচ্ছে মূর্ধন্য ন। এই মূর্ধন্য ন যদি কোনো শব্দের মধ্যে বা বানানের মধ্যে আসে, তাহলে ওইটার পরিবর্তে আমরা উচ্চারণে লিখব দন্তন্য। কি লিখব? দন্তন্য। সিম্পল উদাহরণের দিকে আমরা একটু লক্ষ্য করি। দেখো যে রণের মধ্যে শেষ বর্ণটি হচ্ছে মূর্ধন্য ন। আমরা আগেই বলেছি মূর্ধন্য ন সমান সমান আমরা কি লিখব? মূর্ধন্য ন। এই যে মূর্ধন্য ন সমান সমান আমরা লিখব এই যে এই ন, দন্তন্য ন, এই যে দন্তন্য লিখে দিয়েছি, আর বাকি আগে যে অংশটা ছিল সেটা অপরিবর্তিত। আশা করি এই নিয়মটাও তোমরা সুন্দরভাবে যথাযথভাবে বুঝতে পেরেছ। আর 2টি আছে, আমরা এই 2টি নিয়ে আলোচনা করব। পরে আর একটি পর্বে আমরা বাকিগুলো আলোচনা করব। তারপর আমরা মূল যে কৌশল বা নিয়ম বা সূত্র সেগুলো আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা পরের যে 2টা আমরা দেখতে পাচ্ছি, আর মাত্র 2টি আছে আমাদের এই পেজে, আমরা এই 2টো আজকে আলোচনা করে শেষ করে দিব। পরে দেখতে পাচ্ছি অন্তস্থ জ। এই যে অন্তস্থ জ সমান সমান আমরা যদি কোনো শব্দের মধ্যে অথবা কোথায়, শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো, শব্দের মধ্যে অথবা কোথায় বানানের মধ্যে যদি এই অন্তস্থ জ আসে, তাহলে বর্গীয় জ কোথায় হবে? বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে উচ্চারণে আমাদের এই অন্তস্থ জয়ের পরিবর্তে এই বর্গীয় জ হবে। আমরা উদাহরণে দেখতে পাচ্ছি যকৃত। এই যকৃত এর মধ্যে একদম সর্বপ্রথম যে বর্ণটি, সে বর্ণটি কি? এই যে অন্তস্থ জ। তাহলে অন্তস্থ জ সমান সমান আমরা কি বলেছি? যে এই যে বর্গীয় জ হবে। তাহলে এখানে অন্তস্থ জ সমান সমান এই যে বর্গীয় জ দিয়ে দিচ্ছি, এই যে বর্গীয় জ, যকৃত। আর এখানে এই ক হস হবে, আমরা তো আগেই বলেছি, আর বাকি যে অংশটা সেটা সব অপরিবর্তিত থাকবে। তো এই নিয়মটা আমরা বুঝতে পেরেছি। আমরা আর একটি নিয়ম আছে, এটি বলে আমরা আজকে শেষ করে দেবো, যদি এই নিয়মটা একটু আগে আলোচনা করা হয়েছে। সেটি হচ্ছে শব্দের মধ্যে যদি কি আসে বা বানানের মধ্যে যদি এই যে আমরা বলছি মূর্ধন্য স যদি আসে, তাহলে মূর্ধন্য স সমান সমান উচ্চারণে কী হবে? তালব্য স। এই যে আমরা উদাহরণের দিকে একটু লক্ষ্য করি। বর্ষা, কি আছে? বর্ষা এর শেষ বর্ণটি কি এসেছে? মূর্ধন্য স। তাহলে আমরা শিখেছি মূর্ধন্য স সমান সমান বা মূর্ধন্য সর পরিবর্তে উচ্চারণে আসবে তালব্য স। এই যে মূর্ধন্য স এর পরিবর্তে উচ্চারণে আসবে এই যে তালব্য স। তাহলে বাকি অংশটা সব ঠিক থাকবে, যে তালব্য স লিখে দিয়েছি, আর বাকি অংশ সব অপরিবর্তিত। এই যেখানে রটা কেন এসেছে সেটা তো আমরা আগেই বলেছি, রেপ ছিল, এই জন্য র এসেছে। আর এখানে একটা হর্ষ চিহ্ন হবে, হর্ষ চিহ্নটা আসলে দিয়ে লেখা যায়নি, এই জন্য আমরা হর্ষ চিহ্ন দিতে পারিনি। এই যে কোথায় হর্ষ হবে? এই যে এখানে একটি হর্ষ চিহ্ন হবে রয়ের এখানে, আর বাকি অংশটুকু সব অপরিবর্তিত থাকবে। তো আশা করি আজকের এই আলোচনা থেকে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।
তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য একটি পর্বে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, এই কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।